গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা ওয়াসিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে সন্ধ্যায় সাতপন্থী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। টঙ্গীতে ইজতেমার ময়দানে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় 29 সাতপন্থীর নাম সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে মাওলানা এস.এম. আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে, সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করার জন্য আলেম উলামারা জঙ্গি এবং মানুষ হত্যাকারী চারজন মানুষকে হত্যা করেছে টঙ্গীর আজকের বিশ্ব ইজতেমার মাঠে। ইরতেজা হাসান জর্জ একসময় র্যাব ডিবি পরিচয়ে সাতক্ষীরা এলাকায় প্রতারণায় জড়িত ছিলেন। জেলও খেটেছেন সেই ইরতেজা গত 15 বছরে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ভোরের পাতা পত্রিকার সম্পাদক বাগিয়ে নিয়েছে সিআইপি পদ। এর বাইরেও তার আরও একটি বিশেষ পরিচয় আপাদমস্তক বাটপার। প্রতারণা, জালিয়াতি, নারী কেলেঙ্কারির অভিযোগে জেলও খেটেছে। প্রতারণা, জালিয়াতি এবং নারী কেলেঙ্কারির মতো অপরাধে জড়িত সাতপন্থী নেতা ইরতেজা হাসান। তো এই ইরতেজা হাসান এবং ওয়াসিফুল ইসলামরা এরা তো তাবলিগওয়ালাদের হত্যা করবেই, কারণ এরা এতদিন ধরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে, আওয়ামী লীগের মিশন বাস্তবায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ এখন দেশ ছাড়া হওয়ায় বা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন তারা ভারতীয় মিশন বাস্তবায়ন করছে এবং ভারতীয় রয়ের এজেন্ট হয়ে একজন কাজ করছে। কিন্তু এইবার বিশ্ব ইজতেমায় তাবলিগওয়ালাদেরকে হত্যা করে এবং তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে এইবার একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে ভারতীয় রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, এই সাতপন্থী ভণ্ড নেতা ওয়াসিফুল ইসলাম। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ভারতীয় দালাল, ভারতীয় রয়ের এজেন্ট যে ওয়াসিফুল ইসলাম সাতপন্থীদের নেতা, সে যে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই সাতপন্থী অন্য নেতা যে ইরতেজা হাসান, ভারতীয় রয়ের আরেক এজেন্ট, এ যে এতদিন ধরে যেই সমস্ত প্রতারণা, বাটপারি, দুর্নীতি, নারী কেলেঙ্কারি সহ যত ধরনের অপকর্ম এরা করেছে সেগুলো কিছু অংশ আমরা একটু দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ইরতেজা হাসান জর্জ একসময় র্যাব ডিবি পরিচয়ে সাতক্ষীরা এলাকায় প্রতারণায় জড়িত ছিলেন। জেলও খেটেছেন সেই ইরতেজা গত 15 বছরে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ভোরের পাতা পত্রিকার সম্পাদক বাগিয়ে নিয়েছে সিআইপি পদ। এর বাইরেও তার আরও একটি বিশেষ পরিচয় আপাদমস্তক বাটপার। প্রতারণা, জালিয়াতি, নারী কেলেঙ্কারির অভিযোগে জেলও খেটেছেন। ভোরের পাতা নামে একটি পত্রিকা খুলে মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে আসছেন ইরতেজা। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা ইরতেজার সেকেন্ড হোম মালয়েশিয়ায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। প্রতারণা, জালিয়াতি, মানুষ ঠকানোর এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইরতেজা। কাকরাইল মসজিদের অর্থ আত্মসাৎ এবং তাবলিগ জামাতের অর্থ লোপাটের অভিযোগ আছে ইরতেজার বিরুদ্ধে। 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতপন্থীরা তাবলিগ জামাতের অন্য একটি অংশের উপর হামলা করে, সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের অন্যতম মাস্টারমাইন্ড তাবলিগ জামাতের কথিত মুরব্বী ইরতেজা। বহু বিয়ে করা ইরতেজা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সঙ্গীত শিল্পী ইভা রহমানের কাছ থেকে। কৌশলে সেই ফ্ল্যাট এবং ইভা রহমানের গাড়ি দখল করে নেন। আওয়ামী লীগ পতনের আগে ইভা রহমান মুখ না খুললেও পরে ইভা রহমান জানিয়েছেন তার ভবনের একটি ফ্লোর, প্রাডো গাড়ি এবং সঞ্চয়পত্রের টাকা হাতিয়ে নেয় ইরতেজা। প্রভাবশালীদের নাম ভাঙিয়ে ভয় দেখিয়েছেন ইভা রহমানকে।
দেশে বিদেশে শত শত কোটি টাকার মালিক এর্তেজা এবং তার পরিবারের সদস্যরা। প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেইলিং, মানুষ ঠকানোর কারিগর এর্তেজা তার আয়কর নথিতে বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন করেছেন। তার কয়েক বছরের আয়কর নথি এসেছে আমাদের হাতে। 2022-23 সালে আয়কর নথিতে এর্তেজা মোট সম্পদের পরিমাণ ছিল 5 কোটি টাকার মতো। ঢাকায় 2টি ফ্ল্যাট এবং স্থাবর একটি জমির তথ্য আয়করে দিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় এর্তেজা হাসানের কয়েকশো বিঘা জমি আছে। গাজীপুরের পুবাইলে 105 শতক, মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় 100 শতক, সাভারে 314 শতক, আশুলিয়ায় 166 শতক, জোয়ার সাহারা এলাকায় 5 শতক জমি। এই তালিকা ছাড়া দেশের বিভিন্ন জায়গায় এর্তেজা এবং তার পরিবারের সদস্যদের নামে বেনামে সম্পদ গড়েছে। এসব সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ করেনি, কারণ অবৈধভাবে উপার্জিত অর্থে বিনিয়োগ করা সম্পদ এগুলো। মিরপুর এলাকায় এর্তেজার বর্তমান ড্রাইভার রবিউল এবং সাবেক ড্রাইভার মানিকের নামে বেশ কয়েকটি দোকান কিনেছে এই এর্তেজা। ভাসানটেক এলাকায় এর্তেজার আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে, যেটির কথা উল্লেখ নেই এর্তেজার আয়কর ফাইলে। ভাইকে থাকতে দিয়েছেন ওই ফ্ল্যাটে। এছাড়াও ঢাকা ও সাতক্ষীরায় নামে বেনামে জমি কিনেছেন, আওয়ামী লীগের ভয় দেখিয়ে দখলও করেছেন। ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করেন না, অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করেনি। থানায় জিডি মামলাও আছে। উল্টো পাওনাদারকে হত্যার হুমকি দেন। মাঝে মধ্যে এর্তেজা মসজিদের ইমামতিও করেন। চলুন এর্তেজার মুখের ভাষা শুনে নেই। কি করবি? বাচ্চা 50 কোটি টাকা মূল্যের 5 বিঘা জমির জাল দলিল বানিয়ে জালিয়াতির কারণে এশিয়ান গ্রুপের করা মামলায় জেলে যেতে হয়েছিল এর্তেজাকে। কোটি টাকা খরচ করে সেই মামলা থেকে অব্যাহতি নেন এর্তেজা, অথচ জাল দলিল বানিয়েছিলেন এর্তেজা নিজেই। সঙ্গীতশিল্পী ইভা রহমানের উপর হামলা মামলার ভয় দেখিয়ে 5.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এর্তেজা। মামলা মেটানোর জন্য ইভা রহমানের কাছ থেকে 70 লাখ টাকা দাবি করার সময় এর্তেজা জানান, তার বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে তার খরচ হয়েছে প্রায় কোটি টাকা। মানে গাড়ি টাড়ি সবকিছু তো ভাই করলাম, এখন যেটা হয়েছে কি ভাই লোনে পড়ে গেছি অনেক। শুধু ফ্ল্যাট, প্লট, জমি জালিয়াতির মাধ্যমে দখল করেন এর্তেজা তেমনটা নয়। বাটপাড়ির সব ডিপার্টমেন্টেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কথিত ধর্ম ব্যবসায়ী এর্তেজা। ছবিতে প্রাডো গাড়িটি দেখছেন, সেটি ব্যবহার করতেন এর্তেজা। তবে এই গাড়ির মালিক তিনি নন। ব্যবহারের জন্য চেয়ে এনে এই গাড়িটি আর তার প্রকৃত মালিককে ফেরত দেননি এর্তেজা। নিজে মালিক না হয়েও গাড়িটি পরে বিক্রি করে দিয়েছিলেন। সেই বিক্রির চুক্তিনামাও করাপশন মিডিয়া সংগ্রহ করেছে। পত্রিকায় ভুয়া আবাসন কোম্পানির নাম দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন এর্তেজা। এই বিজ্ঞাপন দেখে এর্তেজার কথিত রূপান্তর হাউজিংয়ে 2,23,000 টাকা দেন সিএনজি চালক জসিম। পরে এর্তেজার বাটপারি বুঝতে পেরে অর্থ ফেরত চাইলেও 1 যুগেরও বেশি সময়ে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেননি এর্তেজা। এর্তেজা আওয়ামী লীগের দাপুটে নেতা ছিলেন। ছেলে জার্জিস বিন এর্তেজাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক বানিয়েছিলেন। গত রমজান মাসে গভীর রাতে মদ্যপ অবস্থায় বন্ধুদের নিয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন এর্তেজার পুত্র জার্জিস। দুর্ঘটনায় পড়ে জার্জিসের বন্ধু ঘটনাস্থলে মারা যায়, কিন্তু খিলক্ষেত থানা এর্তেজার ছেলের নামে কোনো মামলা রুজু করেনি। নিহত পরিবার মামলা করার চেষ্টা করলেও এর্তেজা টাকা খরচ করে সবকিছু ম্যানেজ করে নেয়। এর্তেজার ছেলে জার্জিসের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং এর্তেজা টাকা খরচ করে মিথ্যা মেডিকেল রিপোর্টও প্রস্তুত করে এই অপমৃত্যুর মামলা থেকে ছেলেকে বাঁচাতে। মানুষের সামনে ধর্মীয় লেবাস পরে থাকা এর্তেজা নারী প্রীতিও কম না। 4-5 জন বউ ছাড়াও আছে ধর্মবউ এবং বান্ধবী। প্রতি শুক্র ও শনিবার এর্তেজা যৌন উত্তেজক ওষুধ সেবন করেন, যেটিকে তিনি নাম দিয়েছেন ঠান্ডার ট্যাবলেট। তাকে এই ট্যাবলেট এনে দেন তার ড্রাইভার রবিউল। এর্তেজার অফিস রুমে কয়েকটি ট্যাবলেটের ছবিও আমাদের হাতে এসেছে। এসব ঠান্ডার ওষুধ খেয়েই তিনি নারীদের সাথে ঘনিষ্ঠ হন। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজেই মোবাইলে ধারণ করে রাখেন।
কথিত স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর ইর্তেজা আত্মগোপনে রয়েছে। আমাদের সূত্রের দাবি, তার ড্রাইভার রবিউলের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ এলাকায় আত্মগোপনে আছেন। ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ইর্তেজা, তবে তার ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, তদবিরবাজি থেমে নেই। ভারতীয় রয়ের এজেন্ট এবং ইন্ডিয়ার দালাল এই মুয়াজ বিন নূরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কারণ ইতিমধ্যেই এই ওলামা একরাম এবং তাবলিগওয়ালাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ওয়াসিফুল ইসলাম, মুয়াজ বিন নূর সহ যেই সমস্ত সাতপন্থী ভারতীয় দালাল এবং ভারতীয় রয়ের এজেন্ট বাংলাদেশে এখনও পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদেরকে একের পর এক ধরা হবে এবং শীঘ্রই ওয়াসিফুল ইসলামও ধরা পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কারণ আপনারা জানেন যে এই যে দ্বন্দ্ব এবং এই যে তাদের যে অমানবিক কার্যক্রম, এটা আজকাল থেকে না, অনেক দিন ধরেই কিন্তু এরা চালিয়ে যাচ্ছে। এবং এই যে গ্রুপ যারা রয়েছে আওয়ামী লীগপন্থী, এরা কিন্তু এতদিন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেই অবস্থায় আওয়ামী লীগের ছত্রছায়ায় মূলত তারা এই তাদের কার্যক্রম করত এবং ভারতীয় রয়ের যেই মিশন সেগুলো তারা এখানে বাস্তবায়ন করত। এবং এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা এই ভারতীয় মিশন নিয়ে মূলত তারা বাংলাদেশে কাজ করছে। কারণ ভারতীয়রা তারা ভারতের পক্ষ থেকে বিভিন্নভাবে দেশের বাহির থেকে কিন্তু তারা ষড়যন্ত্র করেছে, এতদিন ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, উস্কানি দিয়েছে, কিন্তু তারা দেখেছে যে বাংলাদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণ তাদের উস্কানিতে তাদের ষড়যন্ত্রে বিন্দুমাত্র পা দিচ্ছে না। সে কারণেই কিন্তু এই তারা এই ভারতের রয়ের দালালদেরকে দিয়ে এখন চাচ্ছে যে বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে সাম্প্রদায়িক এক বিশাল দাঙ্গা বাজিয়ে দিয়ে বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ঠেলে দিতে। তার অংশ হিসাবেই কিন্তু এই যে গত কয়েকদিন আগে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সেখানে তাবলিগওয়ালারা, ওলামা একরাম তারা সেখানে অবস্থান নিয়েছিল। গভীর রাতের শেষ অংশে এই সমস্ত সন্ত্রাসী, সাতপন্থী, ভণ্ড এবং এই সমস্ত ভারতীয় রয়ের এজেন্ট এবং দালাল এরা এসে এরপরে লাঠি, সোটা, অস্ত্র শস্ত্র বিভিন্ন কিছু নিয়ে সেই মাঠে সরাসরি হামলা করে মাঠের যে ব্যারিকেডগুলো ছিল বা বেড়া, এগুলো ভেঙে চুরমার করে এরপরে সেখানের তাবলিগওয়ালা এবং আলেমদেরকে তারা নৃশংসভাবে কুপিয়ে তারা হত্যা করেছে এবং শত শত হাজার হাজার মানুষকে তারা আহত করেছে। একজন তাবলিগওয়ালা তিনি একেবারে খুব মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন, তার মাথায় একাধিক কোপ দিয়েছে এবং তার একেবারে মুখমণ্ডলের উপরেও তারা কুপিয়েছে। তো সেই তাবলিগওয়ালা তিনি বলতেছেন যে আমি তাদেরকে যখন দেখলাম যে তারা আসছে এবং তারা হামলা করছে, তো তাদেরকে দেখে আমি মাঠ ছেড়ে আমি চলে যেতে চাইলাম এবং তাদেরকে বললাম যে আমরা মাঠ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এরপরেও তারা আমাদেরকে ধরে একের পর এক মারধর করলো এবং আমাদেরকে কুপিয়ে এইভাবে জখম করলো। এবং পরিশেষে সেই ব্যক্তি বলল যে আমি পরবর্তীতে সেখানে একটা টিনের বেড়া তারা ভেঙে ফেলেছে, সেই টিনের নিচে আমি লুকাইলাম, লুকানোর পরেও তারা আমাকে খুঁজতেছে যে আমি কোথায় লুকালাম। ওদের টার্গেটই হচ্ছে যে আমাদেরকে আহত করা, নিহত করা, একেবারে নৃশংসভাবে কুপিয়ে আমাদেরকে হত্যা করার জন্যই ওরা আগে থেকে প্ল্যান করে, ওরা ষড়যন্ত্র করে মূলত এই মাঠে এসেছে। তো তাহলে যদি তারা আসলেই একজন তাবলিগওয়ালা হতো, ইসলাম প্রিয় মানুষ হতো, দেশপ্রেমিক মানুষ হতো, তাহলে কখনোই এরকম তাবলিগওয়ালাদের, আলেমদেরকে কুপিয়ে, নৃশংসভাবে কুপিয়ে তাদেরকে আহত করতো না এবং তাদেরকে নিহত করতো না, তাদেরকে হত্যা করতো না। তারা এরকম খুনিদের মতো কাজ কখনোই করতো না, কিন্তু তারা এই কাজ করেছে। এর বিষয়টা একেবারে জলজান্ত স্পষ্ট যে তারা কোনো তাবলিগওয়ালারা নয়, তারা সন্ত্রাসী, সাতপন্থী, ভণ্ড এবং ভারতীয় দালাল। তো এজন্য এই সমস্ত ভারতীয় দালাল এবং সাতপন্থী ভণ্ড এদেরকে আমাদের সব জায়গা থেকে প্রতিহত করতে হবে এবং এদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে রুখে দিতে হবে। তো দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কী? এবং বাংলাদেশের মানুষ এখন সকলেই যাচ্ছে এই সমস্ত ভারতীয় দালাল, সাতপন্থী, খুনি, সন্ত্রাসী এদেরকে গ্রেফতার করে যেন বিচারে মুখোমুখি করা হয় এবং যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসির শাস্তি দেওয়া হয়। আপনিও এর সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।